রাম নারায়ণ রাম। আমাদের ভারতবর্ষে এবং পৃথিবীর অনেক জায়গায় অনেকগুলো চিন্তা আছে যেটা তারা গভীরভাবে চিন্তা সেটা করে না, পূর্ব প্রথা অনুযায়ী সেটা সংস্কারের নেই প্রায় গাথা। সেই সব চিন্তাই বেশিরভাগ ব্যক্তিরা করে থাকে, সেই অনুযায়ী কাজকর্ম করে, সেই অনুযায়ী যে সমস্ত বিধি ব্যবস্থা আছে সেই মতে পূর্ব প্রথা অনুযায়ী করে আসছে। আর কিছু সংখ্যক ব্যক্তি তারা একটু যুক্তির পথে থাকে, জানতে চায়, বুঝতে চায়, এই এক ধরনের লোক। কিন্তু যেটা ধর্ম বলতে গেলে এটা তারা আলাদা এটা চিন্তা করে। ধর্ম একটা আলাদা, বাস্তব একটা আলাদা। কিন্তু ধর্ম যেটা বাস্তব বুদ্ধি সম্পন্ন বাস্তব বিষয় বস্তু নিয়েই ধর্ম, সেটা অনেকে মেনে নিতে পারছে না। তার কারণ পূর্ব কথা অনুযায়ী যদি যেসব কথা ধরে রাখছে পূর্ব কথা, সেসব কথা যদি বাস্তব দিয়ে বিচার করা হয় তবে সেটা আমার সময় টিকে না, শিথিল হয়ে যায়। দুধে ছানা বলে যেমন কেটে যায়, এরকম কেটে যায়। তাই তবে বাস্তব ক্ষেত্রে সবাই কিন্তু যার যত কোনো বিবেচনা আছে, বুদ্ধি আছে, তা দিয়ে কিন্তু চলাফেরা করছে। একটা দোকানে গেলে সে একটা ভালো মন্দ দেখে সেটা তো ব্লাইন্ড পিনের উপর কিনে না, যে যা চুরি দেখে আছে দিয়ে দাও। পচা থাকে, বেঁকা থাকে, পোকা থাকে, কিন্তু তা তো ভালোভাবে দেখে নেয়। বিবাহ দিতে গেলে ভালোভাবে দেখে নেয়, একটা জিনিস কিনতে গেলে ভালোভাবে দেয়। প্রায় সবকিছুই দেখা যাচ্ছে ভালো মন্দ দেখে কিনে। নুন দিতে গেলেও কতটুকু দেওয়া দরকার বুঝে দেয়। তরকারি যে তরকারি আছে কাঁচার মুখগুলো এতগুলি গেলো না, এতগুলি গেলো তা নয়, ঠিক যতগুলো সংখ্যা লোক আছে সে বিবেচনা করে কাজ করে। তুমি সংসারের সব কিছু, জামা পরো, কাপড় পরো, স্নান করো, স্কুলে যাও, কলেজে যাও, সবটাই এটা বিবেচনার পথ দিয়ে চলছে। কোন ট্রামে উঠবে, কোন বাসে উঠবে, কখন ট্রেন উঠবে, যেই টাইমে উঠলো লাইন ট্রেন একটা উঠলেই আমার জায়গার মতন পৌঁছে দেবে, তা তো নয়। কত নম্বর বাস, কোন রোড, সে দেখে তুমি এইগুলো তুমি বিবেচনা খাটাচ্ছ। ভালো মন্দ বিচার যতটা তোমার ক্যাপিটাল আছে ভালো মন্দের বিচার বিবেচনার, সেই ক্যাপিটাল তুমি সব সময় খরচা করে চলছ। আর খরচা করছো না দেব দেবতা বা অন্য কোনো ব্যাপারে। সেরকম খরচা করো, সেরকম চিন্তা করো, বলো। দেব দেবতার বেলায় সেটা চমক করছে। দেব দেবতার বেলায় ওইটা আমাদের ব্লাইন্ড একটা থট একটা বসছে, যে যারা করছেন, পূর্বপুরুষা করছেন, তারা কি মিথ্যা করেছেন, তারা কি করেছেন, সেটা আমরা সেই অনুযায়ী চলছি, সেটা হলো অনুযায়ী চলে। কিন্তু বিচার করছো না, সারাটা জীবন বেঁচে থাকা অবধি বুদ্ধি যতক্ষণ আছে বিচার করে চলে। সাধারণ কথা, বিচারে ভুল হোক, বিবেচনায় ভুল হোক, বিবেচনাকে খাটিয়ে যাচ্ছে সবাই। যে চুল বাঁধলো, কাপড় পরলো, নীল পালিশ করলো, হ্যাঁ, সবটাই বিবেচনা করে চলছে। যে ইচ্ছা মতো বলো, যাহা বলে সামনে দিয়ে গামছাটা বেরে স্কুল অফিসে জায়গায়, তা কিন্তু করে না, ছুটটা করে যায়, ঠিক আছে কিনা সব কিছু দেখে ছুটে যায়। তোমার বেলায় কেন, তুমি কেন দেবতার বেলায়, সবকিছুর বেলায় সেটা করছো? সেটাও করতে আপত্তি নাই। সমাজে যে অবস্থায় থাকতে গেলে মেজরিটি যেটা যেভাবে চলছে তার লোকের সামঞ্জস্য করে চলবার রীতিও আছে, নিয়মও আছে। বুঝতে পারছো? মণিপুরে ওদিকে পাহাড়ের ওদিকে নেতা ময়নামতিতে কেউ কাপড় পরে, অনেক আগে কথা, পাহাড়ে ভুলে গেছি আমরা, ওখানে কাপড় পরে গেলে অসভ্য জানোয়ার। সুতরাং সেখানে করে যাওয়া যখন ঢোকে ওই কাপড়গুলো জমা দিয়া নেট হইয়া সবাই, এখানে সবাই নেট হয়ে যেতে, ওইটাই হলো সভ্যতা। কারণ সেখানকার নিয়মটা পালন করে চলতে হয়। যেখানকার যেই রীতি, যেই নীতি, সেই পরিবেশে বেশ পরে, পোশাক পরে তোমার চলতে হবে। এটা আমাদের পূজা। কোনো প্রয়োজন ছিল না
না করলে কোনো আপত্তি নাই, কিন্তু যেহেতু শিবে আছে যে না করা হয় 5 জনে 5 কথা বলবে, সেই বাড়ির ছেলের সাথে মেয়ে বিয়ে দেবে না, সেই বাড়ির মেয়ে ছেলেরা দিবে না, ওই ওগুলো শিবের কথা জল দেয় না, নাস্তিকেরা টাইপ বানালো সংসারে জ্বালাতন করবে, একদিকে মন দিচ্ছে, সেটাও কথা আছে। তোমার একটা বইতে পেয়েছি যে গুরুর উপর নির্ভর করলে সব সমস্যা সে নির্ভরতাটা যে আসবে, সে নির্ভরতা তাকে পরিষ্কার করে তাকে বুঝিয়ে দিতে হবে যে নির্ভরতা তোমাদের এখানে একটা কুমির গেছে, নির্ভরতা করলে কাজ হবে? তখন নির্ভরতা যে যার উপর করবে, হ্যাঁ, জওয়াহরলালের দোকান আছে, কাপড়ের দোকান, তার উপর নির্ভর করলে কাজ হবে? কিন্তু জওহরলাল মিনিস্টারের উপর নির্ভর করলে সমাজ জীবনে কিছুটা কাজ হবে। কথাটা বুঝছো? তা আমার উপর যে যারা নির্ভর করছে লক্ষ লক্ষ কোটি ব্যক্তি, একদম দুজন, সে নির্ভরতার মতন বিষয়বস্তু তারা যদি পেয়ে থাকে, কথা বুঝতে পারছো? যে লোকটা 5 বছর বয়স থেকে 3 বছর বয়সে 5 বছর 3 বছর দীক্ষা দিচ্ছে, ইতিহাসের পাতায় খুঁজে দেখা যায় না যে 5 বছর বয়স থেকে দীক্ষা দিচ্ছে। কথা বুঝছো? তুমি যত মহাপুরুষের চরিত্র বড়, সব বড়, 5 বছর 3 মাসে কেউ দীক্ষা দিচ্ছে, হ্যাঁ? তোমার সাথে কথাটা যে বলো নির্ভরতাটা যে কেন আসে, যে আমি আমার উপরে নির্ভরতা বলি, নির্ভরতা না, অনেক গুলো তো আছে, তা নির্ভরতা করে যায়, কারণ তারা নির্ভরতার মতন এমন কোনো পরিচয় দেয় নাই যে আমার উপর নির্ভর করলে তোমাদের কাজ হবে। এখন তুমি তোমার ঠাকুর এমন কিছু, এত কিছু পেয়েছে মানুষ, এত কিছু দেখেছে, এত কিছু বুঝেছে যে স্বাভাবিকভাবে তার উপরে নির্ভর করলে আমাদের ঠকতে হবে। সেটা কি তাহলে সাইন্টিফিক? সেটা সাইন্টিফিক হলো, দেখে শুনে বুঝালো, যার টাকা আছে যদি বুঝো তার টাকা আছে, তার সে যদি তোমরা বুঝতে পারো, সে যদি বুঝিয়ে যখন দেয় তখন তার উপরে। এবার আমি বলছি, তাহলে তোমার সম্বন্ধে শুনে আমার সম্পূর্ণ ফেট তোমার উপর। ফেট আসলো, ফেটটা তুমি আসলো, ফেট আধার দিয়ে মাছটা ধরে, আধার ছিল তো, তা আধারটা খানা মাছটা খায়, মধ্যে আধার গেছে, মাছটা জলে ফেললো, তা জলে ফেলে দিয়া বসে রইল শিকওয়ালা, বসে রয়েছে, মাঝে মাঝে টুক দেয়, নিটাকে অনুবারে, তারপর যে মাছটা আস্তে আস্তে টেনে নিয়ে আসে, টেনে নিয়ে এসে কি করে, মাছটা ফেলে দিয়ে আধারটা খায় না আধারটা ফেলে দিয়ে মাছটা খায়? মাছটা নিয়ে আসে, তাহলে আধারের একটা আধার শুধু বসিয়ে দিয়ে মাছ ধরলে আসবে? হ্যাঁ, এই যে বসিয়ে ফেলে মাছ আসবে? আধার একটা প্রয়োজন। তোমার ফেসটা হলো একটা আধার, যার কাছে শুনলে তারটা শুনে তোমার ভালো লাগবে, বেশ উত্তম কথা। তো ভালো লাগলেই তারপরে তোমার টাকার বস্তাটা তারা দিতে পারো না, সে কি পদার্থ, কি ব্যাপার। গভর্নমেন্টের সম্বন্ধে তোমার অভিজ্ঞতা আছে বলে গভর্নমেন্টের ঘরে যে ব্যাংকে টাকাগুলো দেয় সবাই তো ফেলে দিয়েছে, ঘরের টাকাটা ফেলে দিয়েছে না? যদি গভর্নমেন্ট হইতো তাহলে টাকা কেউ দিত? গভর্নমেন্টের উপরে বেশিরভাগ মানুষ নির্ভর করে, কেন নির্ভর করে? তার ভিতরে সেইরকম নির্ভরতার ইটা পেয়েছে, সারা পেয়েছে, এর কাছে রাখলে আমরা ভবিষ্যতে আমাদের অসুবিধা হবে। সেই মানুষ কত রোজগার করে গভর্নমেন্টের দরকার ফেলে দিয়ে আসে, এই যে দিলাম টাকা ব্যাংকে রাখলাম, তুমি ইন্টারেস্টটা পেয়েছো না, টাকাটা উঠাইলে সবার টাকাও পাইতেছ, যদি টাকাটা না পাইতে তাহলে গভর্নমেন্টের করে কেউ দিত। সেই রকম তুমি একটা নির্ভর করতে ব্যাংকে দেখে আসি, আলাপ করে, তার আলাপ আলোচনায় তার পরিবেশ, তার অবস্থা, তার ব্যবস্থা, দেখা গেল একটা গভর্নমেন্ট, একটা বিরাট বড় একটা গভর্নমেন্ট এখানে চলছে, যার উপরে নির্ভর করা চলে। কোথায় আগুন লাগছে সেখানে সে হাত বাড়াইয়া এখানে প্রশ্ন করে গেল, কোথায় জলের উপরে গেছে দেখো টান দিয়ে জল রয়েছে, সর্দি হয়ে গেল গিয়ে, কোথায় ট্রেনে যাবে টিকিট এসে ওই যে বরুণ ঘোষ বন্দনা লেখে, বরুণ ঘোষের ভাই অভিন্দ্র চৌধুরী, অভিন্দ্র নাম, সে টিকিট করছে ঢাকার থেকে, টিকিটের প্রণাম করে কলকাতা আসবে, আমি টিকিটটা নিয়ে ছেড়ে ফেলেছি, বাবা টিকিট পেলে আমার চাকরি যাবো গিয়ে, যারা নিচ্ছে ঢাকা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান আন্ডারে আমি চাকরি করি, এবং সেই চেয়ারম্যান আমাদের স্টাফদের সব নিয়ে যাচ্ছে, কলকাতা নিয়ে যাচ্ছে, তাহলে এখন টিকিট না গেলে তো আমার চাকরি যাবে গিয়ে, আমার চাকরি কত বিঘে বলে দিয়েছো, ট্রেন অ্যাক্সিডেন্ট হতে পারে বা জাহাজ অ্যাক্সিডেন্ট হতে পারে, টুডে আর টুমরো, আমি বলছি আজকেই অ্যাক্সিডেন্ট হতে পারে,
সেখানে তোমার যাওয়ার সময় ছিল নয়, বরং তোমার এই কথাটা যখন তুমি জানতে পারলে, তোমার যারা প্রিয়জন বা যারা চেনা অচেনা তাদের তুমি চিৎকার করে বলে আসতে পারো। কিন্তু আমার ডিউটি না, যে বিপদ দেখলেই আবার তাদের রক্ষা করতে হবে। যে জিনিস রক্ষা পায় না, পাবে না কোনোদিনই, তাকে আমার রক্ষা করে অযথা সময় নষ্ট করে লাভ নেই। যদি থাকতো এমন কিছু তাহলে করা হয় না। তা তুমি এসছো, তোমাকে একটা বলে দিলাম। ও গিয়া করছে কি চেয়ারম্যান রে সবাই বলে আসে, চেয়ারম্যানরা তারা সিগারেট হাতে দিয়ে হাহা করে হাইটা, তুমি এই কথা বিশ্বাস করছো? তাহলে হাজার হাজার লোক তাহলে তো থাকবেই করে, সবাই তো বিপদটা সবার কাছেই আসবে। তিনি বলছেন সবার কাছেই আসবে, পারলে সবাইকে জানাতে বলেছেন। স্টেশনে গিয়া যে গাড়ি ছেড়ে নারায়ণগঞ্জ আসে, নারায়ণগঞ্জ থেকে জাহাজ হয় না, ট্রেনের যত চিৎকার করে সব বলে দিচ্ছে এই গাড়ি অ্যাক্সিডেন্ট আমার ঠাকুর বলে দিচ্ছে। প্রায় ৭৫-৮০ জন নেমে গেল, কেউ গেল না, তারাও যায় না। চেয়ারম্যান তারা সবাই চলে গেল, ট্রেনে চলে গেল, চলে গিয়া জাহাজে উঠল। ওইখান থেকে যে জাহাজ উঠতে হয়, জাহাজ গিয়ে গোয়ালন্দ, নাম শুনেছ গোয়ালন্দ? গোয়ালন্দ গিয়ে জাহাজ থামে, সেখান থেকে শিয়ালদার ট্রেন ধরে শিয়ালদা গিয়ে বলছে যখন নাকি গোয়ালন্দ বসলো, ওই অ্যাক্সিডেন্ট, এই গুরুর পাল্লায় পড়ছে, মাথাটা খারাপ হয়ে যাবে, চাকরিটা থাকবে না। তার আশেপাশে করে দেখেন, যিনি বলছেন তিনি আমি জানি, তিনি আমি শিষ্য নই, তিনি আমাকে আমি চিনি, তিনি অযথা কথা বলেন না। আমি যাব না, আমি জানতাম না এই কথাটা আপনার মুখে শুনলাম। চেয়ারম্যান ট্রেনে বইসা গোয়ালন্দ ট্রেনে উঠছে, আর ২০ মিনিট আছে গাড়ি ছাড়া, ওরা খাইয়ে খেয়ে দিছে। তো দেখেন, আমি আমার মাফ করেন, যিনি বলছেন তিনি টাকা নিয়ে কথা বলে না, অযথা উক্তি করেন না। তিনি যখন মহিন্দ্রবাবুকে আটকে রেখেছেন, আমি এই মাত্র জানলাম, আপনি ধন্যবাদ আমাকে জানাইছেন। আমি ট্রেন থেকে যাবো না, আমি যাবোই না। টাকা চাকরি যাবে, যার চাকরি, আমি মোটটাই না খাবো, আমি যাবো না, আমি ট্রেনিংয়ে জানি। ঠিক আছে, নেমে গেল গিয়ে। তার লগে লগে আরেক বেটায় বয়স হয়েছে, কেউ মনে করবো আপনার নেমে গেলেন, এই কি করলেন? দেখেন, সব সাধু সব ঠাকুর এক না, সে কিন্তু ল্যাংটা গালের ঠাকুর। ঠাকুর হইয়া পরে ঠাকুর হয় নাই, ঠাকুর হইয়াই তিনি জন্ম নিছে। সুতরাং তার কথাটা উড়িয়ে দেওয়ার কথা না। আপনারা সিগারেট খেয়ে কথা বলে উড়িয়ে দেন, এই সেই ঠাকুর নয়। তাহলে বলি বাবু আমি হলামই, হ্যাঁ বলে নিয়ে গেল। তা না বলে প্রসন্ন বাবু, আপনার নেমে গেলেন, বলে দেখেন অবনী বাবু বাঁচাল না, অবনী বাবু বাঁচাল কথা বলে না, সে অত্যন্ত কাজ করটালো, তাদের চিনে বলে এই কথা জোর দিয়ে নেমে গেল। চাকরিরও পরোয়া করলো না আপনার চেয়ারম্যান কয়, আপনার চাকরির পরোয়া সে করলো না। আমিও তার উপর আমার, সে আমার বন্ধু, তার উপর আমার বিশ্বাস আছে, সুতরাং আমি নেমে গেলাম, আমিও যাবো না। ওখানে ২ জন, এখান থেকে ৫০০ জন নেমে গেল। এই ৫০০ জন যারা নামছে তারা হলো যাত্রী। ট্রেন হুইসেল দিল, ট্রেন ছেড়ে দিল, ওই গোয়ালন্দ ট্রেন কলকাতা আসবে, শিয়ালদা ক্যাচ 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 ক্যাচ। আমরা যে মিটিং করেছি মাছ দিয়া, ওখানে ওই মাছ দিয়ে আইসা ট্রেন পুলিশন লেগে সেরকম মার হয়ে গেল। সেখানে স্টেশন মাস্টার আবার পরে লিখে যায়, তার নাম হলো এখানে বিধু আছে, বিধুর বাবা, দেখো একটা ছেলে আছে বিধুর বাবা, চুরমার হয়ে গেল। সেই বিধান মজুমদার মারা গেল, তার পরিবারের গোষ্ঠী মারা গেল। কিন্তু যখন চ্যাপ্টার হয়ে গেল, তখন বিআইবাল গেছিল, ওই যে বিধুর বাবা গেছিল, সূর্যাচার্য ঠাকুর ঠিক কথাই করেছিলেন, আমরা কি করলাম, চলে গেল। মোটমাট একজন না যায়, ১৮০০ লোক ওই ট্রেনের যাত্রী সব শেষ। তারপর দিন পত্রিকায় সেই পত্রিকায় মহিন্দ্র আবার পকলে করে আমার কাছে সকালবেলা, বাবা বাপরে 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 বাপরে। আর ওই ৭৫ জন লোক মহিন্দ্রের বাড়িতে গেছে, সব ঠিয়ানা নিয়ে গিয়ে বাবার কাছে চলে আসলে, আর উপায় নাই, আর উপায় নাই। এই দুর্ঘটনা দেখেন তেল ভাঙা,
তারপরে সেই রাত্রেই ওই প্রসন্ন বাবু আর অভিনী বাবু তারা জাহাজে ফিরা তারপর দিন আইলো নারায়ণগঞ্জ, তারপর দিন আসলো তারপর আসলো এখানে। তারা গিয়ে প্রসন্ন বাবু গিয়ে আমার এখানে বসছি, গিয়ে আবার সবাই লোকে দেখা সাক্ষাৎ। তারপরে বললো যে এই দুরবস্থা, এইরকম কথাটা শুনলে না, চেয়ারম্যান শুনলো না, এখন কি অবস্থা হইলো। আমার যাই হোক সবাই পাঁচজন লোক দীক্ষা নিল। বাবা আমাদের নতুন জীবন বাবু যা করলেন আপনি, আমি কি করলাম, ঠাকুরে বলছেন পারলে গিয়া স্টেশনে গিয়ে চিৎকার করে বয়ে দিয়া, আমার উপর আদেশ করছে, আমি আদেশ উপর চিৎকার করছি, আমি কি করি রে বেটা। এই হলো শুধু নির্ভর যে করবে, ওইটা দেখলো, ওইটা বুঝলো, আরেকজনটা বুঝলো, এটা বুঝতে বুঝতে সবার মধ্যে একটা বুঝ এসে সৃষ্টি হয়ে গেল। শুধু নির্ভরতার পথ দিয়ে আমি সবাই আসতেছি। যারা শুনেছে জেনেছে তারা কোনোদিন সমুদ্র দেখে নাই, যে সমুদ্র না দেখলেও সমুদ্রের বিরাটত্বটা প্রত্যেকের মুখে শুনতেছে, যে দেখলে নদীতে তোমরা এবার থেকে ওপার দেখো এখানকার নদীতে, কিন্তু এমন একটা জল আছে এবার থেকে ওপার দেখা যায়, এমন আছে সেটা কি আপনারা দেখছেন? বলে আমি দেখছি, আমার গোষ্ঠী দেখছে, যারা দিকে সেই বাবা হ্যাঁ দেখছি। তাহলে হলো কি প্রত্যক্ষদর্শী যদি হাজার হয়ে যায়, সেই বিষয়বস্তুটাকে এটা কনফার্ম করা যায়। মিলাদ তো আমি জেনেছি প্রয়োজন নাই, মিলাদ তো আসলে বিশ্বাস করো তো, হ্যাঁ এমন কিছু প্রয়োজন প্রমাণ পেয়েছ যার দ্বারা মিলাদ আছে আপনার বিশ্বাস করবে। ঠাকুর দাদার বাবাকে তো তুমি দেখো না, বিশ্বাস করবে? হ্যাঁ বাবার বাবা আসলে বিশ্বাস করো তো, তার বাবা আসলে বিশ্বাস করো তো, কারণ বিশ্বাসের মানে যেহেতু বাবা আছে সেটা আমি আছি, সুতরাং তার বাবা হয়তো থাকবেই। এইভাবে করে সেটাকে মানে নিতে হয় বিশ্লেষণের মাধ্যমে। তাহলে বিশ্লেষণের মাধ্যমে এইভাবে মানছ, কোনো না দেখলেও পরপর ছিল, এটা স্বাভাবিক, আমার পরপর দিয়ে তো বুঝতে পারি। সেই রকম ভাবে যেখানে কয়েক কোটি ব্যক্তি যারা প্রমাণ পেয়েছে, প্রত্যক্ষদর্শী, তাদের মাধ্যমে জিনিসটা শোনা কথার উপর আসে না। কিন্তু দেবতাদের বেলায় কোন পূর্বপুরুষ, কোন গোষ্ঠী কেউ প্রত্যক্ষ প্রমাণে বলেনি যে আমি দেখেছি, সত্যি কথা বলে। আর দেখেছি যারা বলেছে তারা বাংলার করে, তারা কি করে বেশিরভাগ সমাজকে বিভ্রান্ত করছে, সবাই বেশিরভাগ সবার কথা বলি, বেশিরভাগ বিভ্রান্ত করছে। যে জিনিস দেখি হবে সেই জিনিসের কথাবার্তায় ভাব অন্যরকম হবে, আর যে জিনিস দেখি যেতে হবে, আর যে জিনিস বলবো দেখার ভান করবে, ওই মুসলমানটা বৈষ্ণব সাজলো নিমতলার কাছে, তখন হিন্দু মুসলমান দাঁড় থাকে, ও ফাঁকে পড়ে গেছে হিন্দুদের মধ্যে, বুঝছেন? অনুভূতি দেখলাম উপায় নাই, মাথা নাড়া করে কি রেখে ফোটা দিয়া বুঝা ওইখান থেকে পার হওয়ার জন্য এই কাঁদাটা করছে, যে অনেক দূর বলতে ইচ্ছা করছে, বিশ্বাস মানুষের বলে বলে বৈষ্ণব। তা একজন ব্যক্তি কি করে, এই সে জানি এই কুলিমুদ্দিন না, কুলিমুদ্দিন আবার এই কবে হইল বৈষ্ণব, যে একজন আমজনের মুখে শুনছে আর কে কুলিমুদ্দিন বৈষ্ণব হয়েছে, আরে সালা বৈষ্ণব হয়েছে এর জন্য, এই যারা আসছে বাঁচার জন্য মাথার মধ্যে দেশে বাড়ি কুলিমুদ্দিন। আর এখানে বৈষ্ণব দেবার জানো তো, এটা বৈষ্ণব যে মাথায় বাড়ি দিছে আল্লাহ রে, সত্যি বেরিয়ে গেছে, আল্লাহ রে বেরিয়ে গেছে, এর আগে রাম রাম করছে। এইখানে যে সমস্ত যারা যেসব সাধু বাবারা দর্শন করছে, কথায় বার্তায় আল্লাহ রে, বুঝলেন? যে দর্শন হলে যেরকম মুক্তি থাকা দরকার সেই মুক্তি এদের ভিতরে, এরা জানে না, এরা নিজেরাও বুঝে না যে আমরা ব্যাঘাত বলতেছি। কিন্তু অনুবীক্ষণ যন্ত্রে এক গ্লাস জলে দেখাই দিয়েছিল, দেখতো দেখে কিলিবিলি করে দেয় ফ্রেশ ওয়াটার, আমি জলটা খাবো না, কেন খাবে না? পোকা ভর্তি, কই ফ্রেশ জল, আরে হ্যাঁ পোকা দেখছি, ওই জলটা পরে দেখে কোলসের থেকে আরেক গ্লাস জল খেলো। অনুবীক্ষণ যন্ত্রে যেটা দেখা যায় খালি চোখে দেখা যাচ্ছে,
এদের ভিতরে অনুবীক্ষণ যন্ত্র ফিট করলে দেখার যে একটা মনোবৃত্তি থাকা দরকার, মন থাকা দরকার, তার মধ্যে নেই। সেটা নিয়ে বাসা বসে শয়তানের বাসা বেশিরভাগই সেটা নেই। তো সেটা নিয়ে বাসা করলে তাহলে সেটি দেখা যায় অরিজিনাল এটা নেই, যে দেখার যে আমি দেখেছি যে বুঝেছি সেটা নেই। বিচার হলো কোর্টে, বাচ্চাটা রেখে দিয়া সে গেছে গিয়া বাংলাদেশে, 2 বছরের বাচ্চা। ফিরে যখন আসে তখন বাচ্চার 14 বছর 15 বছর, ওই বাংশ করছে। এখন ও বাচ্চা চাইছে যে তোমার কাছে থাক, আমার কাছে, দুইজনে, তুইও মা আমিও মা, কিন্তু বাচ্চা ওকে দেবে না। কিন্তু বাচ্চাকে দেখে অরিজিনাল যে মা, সে এই কি কথা। তারপরে সে কেস করলো যে আমি এরকম দিয়েছিলাম, এরকম করেছিলাম, কিন্তু কেসের প্রমাণে কোন সাক্ষীতে প্রমাণ করতে পারছে না। কিন্তু ওর কথাবার্তার ধরনে ম্যাজিস্ট্রেট বুঝতে পারছে যে একটা রহস্য আছে, বাচ্চাটা ওর হলে হতে পারে, কিন্তু প্রমাণে ঠিকছে না। প্রমাণে ওই মা হয়ে যেতেছে ওই যে। তখন জজ দেখলো মহা মুশকিল। তা কি করতে হবে? দেখো তোমরা দুজনে ডিসপিউট হচ্ছে, তা কে মা তো আমিও বুঝতে পারছি না, তাই ছেলেকে আমরা হ্যাং করে দিই, পাশে ঢুকে দিই, পাশ দিয়ে দিই। কারণ এই দিয়ে তোমরা মারামারি করবে, 2টা লাইফ জমা দিবে, একটা জীবনের মধ্যে দিয়ে তোমার 2টা জীবন পাচ্ছে, অর্ডার দিবে, হাত দেওয়া যাবে। তখন যে ওই যে আসল মা, সে হুজুর আমি মিথ্যা কথা বেশি, আমি আর বলুন না, আমাকে অন্যায় হয়েছে, আমার হুজুর আমার অন্যায় হয়েছে। আর ওই যে নকল মাছ, এই যে ফাঁক দিব, চুপ করে দিয়েছে, চুপ করে, যেগুলো কথা নাই, প্রতিবাদ নাই, কিচ্ছু নাই, চুপ করে গেছে। তখন জজ করলো যে তুমি যে মা নয়, মা হইলে যে তুমি একটা প্রতিবাদ করতে। আর সে যে মা, সে তখন দেখলো তার পোলাটার মৃত্যু হয়ে যাবে, বাবা আমার ছেলে না হোক, তো আমি ছেলেটা দুধে দেখতে পারবো, সে যখন না আমার ছেলে না, আমি ভুল করছি, ছেলে তখন তার ছেলে তারা দিয়ে দেবে। সব থেকে যেটা যে দর্শন করেছেন, তার ভিতরে যে অভিব্যক্তি, যে প্রকার, যে ভঙ্গি, যে কথা হওয়ার দরকার, সেই রকম সেই কথা তার মধ্যে পাওয়া যায়। একটা নির্দেশের মধ্যে নয়, উপদেশের মধ্যে নয়, ব্যাস। কিন্তু দেখো এই 5 বছরের বাচ্চা যখন দিয়ে ঠাকুর হইলো, সে কোনোদিনই বলে নাই যে একটা আছে, কোনোদিনই বলে না দেখ, কথাটা বুঝতে পারছি। কারণ যেই জিনিস সমাজে প্রমাণিত হয় নাই, থাকলেও সেই জিনিস সহজে বলতে নাই যে আছে বা নাই। যতক্ষণ পর্যন্ত এর ফর্মুলা আবিষ্কার না হয়েছে, কিভাবে সত্যিকারের দেবতাকে পাওয়া যায়, সেই ফর্মুলা যখন নাকি নির্দিষ্ট ফর্মুলা আজও যখন আবিষ্কার হয়নি। আর যে সমস্ত আবিষ্কার কথা বলে, যে সমস্ত আদর্শের কথা বলে, যে সমস্ত নির্দেশ উদ্দেশ্যের কথা বলে, সেই সমস্ত ঝাড়পাড় করে ব্যবহার করে আসল সত্য বস্তুটাকে আজও আবিষ্কার করতে কেউ সম্ভব হয়নি। এবং তারা অনেক দূর পর্যন্ত অনেক নিষ্ঠাবান আছেন, অনেক সত্যিকার অনেক নিষ্ঠাবান আছে, যারা প্রকৃত প্রস্তাবে কাজ করতে চায়, কাজ যে না করছে তা নয়, তার সত্ত্বেও তারা বহুদূর পর্যন্ত বহু বছর করে তারা সেই সীমানায় আজও বুঝতে পারে যেখানকার কথা বলে। এবং না পেলে তখন আরেকটা এমন একটা কারণ সৃষ্টি করে যে এই জন্য তোমার এটা হয় নাই। তবে দেখা যাচ্ছে তাদের পথগুলো তারা নিজেরা পায়নি বলে এই পথগুলো এরকম করেছে। আর যদি পাওয়া থাকতো তাহলে পথ হ্যাঁ বা নার মধ্যে থেকে যেত। এই পথে আবিষ্কার করে মানুষ 40 বছর সাধনা করে এই বাস্তব ক্ষেত্রে, আর সেটা এখন 1 ঘন্টায় সেটা সাকসেসফুল হচ্ছে। তবে প্রকৃত প্রস্তাবে যে নির্ভর, সে নির্ভর তার উপরই করতে পারে। নির্ভরতার বিষয়বস্তু তার মধ্যে যদি থাকে, সেটা প্রকাশ পেয়ে যায়, প্রমাণ হয়ে যায় তার তত্ত্বে। এবং যেই পরিবেশ এত সংস্কারের কথা, সেই সংস্কারের মধ্যে ডুব দিতে গেলে তাদের সংস্কারকে হাতে করতে হয়, হাতে নিতে হয়, বুঝতে হয়,
তাদের হরি কীর্তনও করতে হয়, রাম কীর্তনও করতে হয়, কালী কীর্তনও করতে হয়। তাকে দেখলে বুঝতে পারবে না সে বুঝি যে এই সমস্ত সংস্কারের মধ্যে হাত দিয়ে সংস্কার থেকে মুক্ত করতে চাচ্ছে। যেই পথ দিতে চাইছে, যেই পথ জানলে সব পথ জানা যায়, বোঝা যায়, সেই পথের পথিক হিসাবে করে নেওয়ার যে ব্যবস্থা, সেটা হলো এই সংস্কারের সব কিছু জটিলতা পরিষ্কার করে সম্পূর্ণ মনকে এমন একটা পবিত্র, শুদ্ধ এবং বিশ্লেষণের মুখী করতে হবে যে যার মাধ্যমে সত্যিকারের সুর খুঁজে পাবে। সুরটা মানুষ এর আগেও বোঝে না, আর মুখে এরকম সুর দিয়া আরেকজনের পাশের বাড়ি লাঠি ভেবে করতেছে, ঘুমোর থেকে যদি একজন করে এরকম যদি করতে থাকে, পাশের বাড়ি যারা ঘুমো থেকে শুরু করে পাশের বাড়ি লাঠি নিয়ে দেখা গেল সেই লোক 12 বছর এই গাইতে গাইতে তারপরে সে গেছে গিয়ে ফরেনে কোথায় গেছে গান গাইতেছে, ফরেন থেকে সে ঘুরে আসলো। তারপর যখন গান গায় পাশে বাড়ির লোক দেখা হয়, ভাই তুমি তো আমাকে পাড়ার ছেলে, আমরা একটা জলসা করবো, একটা ফাংশন করবো, তুমি থাকলে আমাদের। হ্যাঁ ঠিক আছে। তখন যে সারে গ্রামে বাজিতেছে তখন মাথা বার করে দিচ্ছে। দেখো এই সারে গ্রামটা কেউ অর্থ জানে না, এই সারে গ্রামের অর্থ তো অনেকে জানে না, কিন্তু সাঁতারের কাকা এমনই ছন্দ করে দিছে, সারে গামা সুরটা কিরকম হবে সে জানতো না, কিন্তু সারে গামায় তাকে টেনে নিয়ে যাচ্ছে, সরগ্রামে তাকে টেনে নিয়ে যাচ্ছে। সারে গা রে গামা গামা এই যে সারে গা রে গামা, এই সুরটা সারে গা রে গামা, এই যে গাটা দিল, এরা আরেকটা পিছনের পর্দাটা টেনে নিয়ে এলো, পিছনের পর্দা, শেষের পর্দা। তোমার গলার সুর জানো না, গাটার কোন সুর এমনি বলতে পারবো না, গা আর শেষে মিলবো না, কিন্তু সারে গা রে গামা গামা পা পা রে রা রে সা রে দা পা মা গা রে সা রে গা মা রে সা রে দা পা মা গা রে সা। এই যে স্বাভাবিকভাবে সুর সাজতে সাজতে ভাসতে 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 এমন সুন্দর ঝরঝরে হয়ে যায়, তারপর যে কোনো সুর কেউ যদি গায় ওই ছন্দের মধ্যে পড়ে যায়, যে যা যেখানে গাইতেছে ওই ছন্দের মধ্যে পড়তেছে। তখন তুমি দেখা যায় হারমোনি নিয়ে বুঝছো গাইতেছে, আমি যে তোমায় তখন ওই হারমোনিয়াম এটা আঙুলটা অল্প শুনে শুনে পড়ে যায়। এই যে তখন তো জানাও নাই ওর ছন্দটা, ওই যে সারা গামা চর্চা করছো, ওই পর্দার মধ্যে সবগুলো সুর সবাই পড়ে গেল, আর তুমি সেখানে টানতে তোমার অসুবিধা হবে। তারপর তুমি আঙুল করতে 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 অন্ধকারে চোখ বুঝে তুমি করতে শুরু করতে। এই যে প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন ফর্মুলা যদি থাকে, a plus b হোল স্কয়ার, টেবিল প্লাস চেয়ার হোল স্কয়ার, আপত্তি আছে? a স্কয়ার মাইনাস b স্কয়ার, a plus b মাইনাস b, বলে আপত্তি কিছু নাই। হ্যাঁ, সুতরাং কাজ করে যাও, একটা ফর্মুলাকে পেতে হবে, যে ফর্মুলা ধরে তুমি সবকিছু ইউনিভার্সাল, উইদাউট ফর্মুলা, উইদাউট দিয়ে কোনো কাজ হতে পারে না। ইমাজিনেশনের মধ্যে কোনো পারবে, ইমাজিনেশন হলো দেখি কি হয়, ইমাজিনেশন করতে গেলে বিশ্লেষণ করতে হবে, দেখি জিনিসটা মানুষের মনের মধ্যে একটা আসছে, দেখি এটা করা যায় কিনা, ট্রাই অ্যান্ড ট্রাই, কিন্তু ওইটাই শেষে কি করবে না, ওরম হতে পারে, থাকতে পারে। তো সেটার তো একটা কোনো কোথাও একটা সোর্স আছে, সোর্সটা হলো মানে আমার মনে আসবে কেন না, সোর্স আছে, তুমি 5টা সিনারি দেখতেছো, 5টা স্টার দেখতেছো, সান দেখতেছো, মুন দেখতেছো, হিমালয় পর্বত দেখতেছো, মহাসাগর দেখতেছো, তার থেকে একটা রিজন, এই যে জিনিসগুলো কে সেট করবে? এইরকম হিমালয় এত উজ্জ্বল, অত উজ্জ্বল, সাগরের কোথা থেকে এসলো, কিভাবে আসলো, কে এটা, কে এর বুঝদার, তোমার সেটা কে চিন্তা করার বিষয়বস্তুটা, এই বস্তু চলতে শুরু করবে। ওই বাষ্প ভাতের ছড়া ফটাফট করতেছে, তার চেয়ে দেওয়ার কত বেরিয়ে গেল, যেখান দিয়ে লাভ দিতেছে গেলে এই পাশে। তাহলে এতটুকু জলে যদি একটা খাবারকে যদি এত উঁচু করে বলতে পারে, তাহলে
একটু বাচ্চা চলে তাহলে হাতটা বেশি করবে। স্টিম ইঞ্জিন দিয়ে দাও, স্টিভেনসন স্টিম ইঞ্জিন। দেখা গেল কি আগে এসে ছোট ছোট ই করতো আমাদের দেশে, চাকা বানাইতো এমনি গুড় করে, আর ওর মধ্যে বাষ্প দিয়ে ওই সামনে ফ্রন্টের কাছে চাপতে দেখে চাকা তুলে দিতে, বুঝছো? এখানে আমাদের দেশের সব নৌকো ঢোকাগুলি কত বছর আগের কথা, মনে করো 2000-3000 সব নৌকা পাইতো। নৌকার মধ্যে ওই স্টিমটা করিয়া দিত, ওই স্টিমটা ঢাকা দিয়ে নৌকা ধরে সব কিছুর। আর সেইটাকে দেখা যায় কোথায় গিয়ে তারা করেছে, একে বুদ্ধি বুদ্ধি তুলে গেছে। হ্যাঁ, তাহলে ওই যে ইমাজিনেশনটা, কল্পনাটা কিসের জন্য? কল্পনাটা নয়, বাস্তব বিষয়বস্তু থেকেই যে একটা উক্তি বা ধারণা। তোমরা গল্প করো, সাবস্টেন্স লেখো তো, এই গল্পের থেকে তুমি সার কথা কি বুঝলা? হ্যাঁ, সার কথাটা লেখে তার নম্বর দিচ্ছে 10 নম্বর, তুমি 2 পৃষ্ঠা একটা বা একটা বড় কবিতা প্রশ্ন দিল, এই কবিতাটা তুলে দিলাম প্রশ্নে, এই কবিতা পাঠ করে তুমি 2 লাইনে তুমি লিখবা এর সাবস্টেন্সটা, সার কথা। তো একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত ওইখানে প্রশ্ন করে করে এক একজন না এক একজন সার খুঁজে পায়। হ্যাঁ, প্রশ্নের লোকের যে সার কোনো দিচ্ছে সেটা মিললেই নম্বরটা পাই। আর এমনি জানলে একটু হয়েছে 2-1, আর কেউ 9 পায়, 9.5 পায়। এই যে পরিদৃশ্যমান যে কথাটা চলেছে, সার তো একটাই হবে, সারা বাড়ালেন সেটার মতো একরকম, এটার মতো এটা কেন? সেটা চেষ্টা তো সবাই একটা। এই ভাই হনুমানদের নিম পাতা গুলো খায়, তুমি হনুমান নিম পাতা খেতে পারবে? কাকে নিম পাতা খায়? এটা সেই কোন সাথে খায়, ওরা একবার জিজ্ঞাসা করলে পাওয়া যেত। এগুলো সুস্বাদু ভাবে একটা টেনে টেনে দেখে খায়। আর তোমার একটা নিম পাতা মুখে দিলে মুখে বেশি থাকে, আর ওটা নিম পাতা খেলে মনোরম সহকারে খেতে থাকে। কচি পাতাগুলো থাকে না, খেয়ে বলে তাহলে হ্যাঁ সাবানও খায়, এই লাইফবয় সাবানগুলো খেয়ে বলে যাবে যা। আমার ব্যাপারটা হলো কি, টেস্ট চাতক পাখি চোখের জল খেতে পারে, জল করে সেই জল আগুয়া ফোটা ফোটাই থাকে। টেস্টের সবাই একরকম, ম্যাথামেটিক্সের রেজাল্ট একরকমই পাওয়া গণিতের দিকে। কিন্তু যখন তুমি গণিতের দিকে চর্চা করবা, তখন দেখবা সে 1000 বছর পরে গ্রহণ কখন হবে ম্যাথামেটিক্স করে সেটা বলে দেওয়া যায়। 1000 পরে চন্দ্র গ্রহণ কখন হবে, সূর্য গ্রহণ কখন হবে, 1000 বছর পরে সেটা ক্যালকুলেশন করে বলে দেওয়া যায়। সেটা ম্যাথামেটিক্স। কিন্তু ইমাজিনেশনটা ম্যাথামেটিক্সের মধ্যে ফেললে চলবে না, কারণ জিওগ্রাফিটা একটা হাইপোথিসিস করা যায়, হিপ করা যায়, কিন্তু ম্যাথামেটিক্সে হিপ করলে অসুবিধা হবে। ম্যাথামেটিক্সে হিপ মানে হিপ কথা পুটিং এ পর এত করতে পারে, বিফোর এত, বুঝলে? এটা পুট করা যায়, কিন্তু ম্যাথামেটিক্স তুমি এটা যদি ধরে নাও ইকুয়েশন আছে, আবার গবেষণা যেটা আছে তার কোনো সব ধরে নেয় যে এইচ পদ্ধতি আমি 1 ধরে দিয়ে যদি অঙ্কটা করি, বা এই অঙ্কটা যদি এইচ দিয়ে যদি করি, তাহলে কি এইচ মাইনাস 1 ধরে দিই 1 ট্রান্সফারে গেলাম, সেই ধরে নেওয়ার কাম আমার সুবিধা আছে। এত বড় অঙ্কটাকে ধরে নিলাম, এটা ধরে নেওয়াটা জিনিস এক জিনিস, আর একটা প্র্যাকটিক্যাল এক জিনিস। প্র্যাকটিক্যালের থেকে যে ধরে নেওয়া হয় সেটা দেওয়া লাগবে না। যে এত বড় একটা ওজন, 1 বস্তা টাকা ধরে নিলাম যে এটাতে 2 লাখ টাকা চেক কেটে দিলাম, তা 2 লাখ টাকা কিন্তু এটাছে না, পয়েন্টগুলো করে নিল, ধরে নেওয়া হলো এটা এই 2 লাখ টাকাটা এই সংখ্যায় রেখে সই করে দেওয়া হলো, এটা মেনে নেওয়া হলো। এটার সুবিধার্থে নিজেদের একটা ঘরোয়া পরিবেশ করে এটা মেনে নেওয়া হলো, যেই 2 লাখ টাকা প্রস্তাব করে নেওয়া বিপদ, রাস্তায় বিপদ, এনে এটা পুড়িয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা এটা এখানে একটা আইনগত ভাবে নিয়ম মাফিক করসপন্ডেন্স এবং যোগাযোগ সহযোগিতা করার জন্য মেনে নেওয়া হলো। কিন্তু এটা পয়েন্টটা যেতে যাচ্ছে না, কয়েনটা পেতে পারো অন্যখানে গিয়ে, রেজাল্টটা গিয়া আমি সেই কয়েনই পেলাম, এটার বলতে এটা আমার মেনে নেওয়া। কিন্তু একজনের ব্যক্তির নাম, সে নামটা নিয়ে কিন্তু জন্ম নেয় নাই। হ্যাঁ, তাকে ডাকবার জন্য, বুঝবার জন্য তাকে সবাই মিলে দিল
বাবন। বাবনে তোমার নাম এটা করে দিল এখানে, কিন্তু এই বাবনে কিন্তু একেবারে সঠিক নামের মধ্যে বললো না, সেটাই যে একেবারে ইউনিভার্সের সিং দেওয়া নাম নয়। এখানে সুবিধার্থে অ্যাড্রেসের মতন অ্যাড্রেসটাকে তার নাম ধরে ডাকতে হবে সুবিধা করা যাবে। শুধু তোমার যে বিষয়বস্তু তুমি যেটা কল্পনা করবে, কল্পনা যদি বাস্তব ভিত্তিক থেকে কল্পনাটা হবে, আগুনটা ওইখানে থাকে, তাপটা কিন্তু এখানে থাকে। তুমি কিন্তু চিন্তা করবা যে ওইখানে ওইভাবে চিন্তা করবো, আমার ঠাকুরকে আমি চাঁদের চিন্তা করবো, ঠাকুরকে আমি সূর্যের চিন্তা করবো, আপত্তি বিবরণ এবং বর্ণনায় ঠাকুর সম্বন্ধে তোমার অভিজ্ঞতা আছে। খ্যাতি অভ্যাস দিয়েই জন্ম, যার জন্ম খ্যাতি অভ্যাস এই জল বাতাস, তাকে যদি স্মরণ করি সূর্যের ভিতরে রাখি, তাহলে আপত্তিজনক কিছু না, সেটা কল্পনা এবং রহস্য। যেমন জলপাইগুড়ি চিন্তা করতাম, বাংলা তোমাদের মাঝে জলপাইগুড়ি গেছিলাম, স্কুলে যেতাম, ওই রাস্তাটা মনে করে, হ্যাঁ ওই বন্ধুর কথা মনে করে ওই করে যেতাম, হাসতাম। তো এটা যেহেতু আছে, সেটা এখানে রসালো মনটাকে একটু কি করানো হয়, রিক্রিয়েশনের মতো একটা ভালো লাগে চিন্তা করতে। হ্যাঁ ওই জন্য তো সেই সময় ভালো খাওয়ার সময় কি চমৎকার কড়কড় করে বেশ ভালো একটা খাওয়া হলো, সুস্বাদু সামনে নিলাম, ওইটা পরিবেশ দিয়ে সেটাকে পুরোনো কথা, স্মৃতির কথা, আগের কথা, পুরোনো বন্ধুদের কথা, হ্যাঁ মনে বললে ভালো লাগে। এইটা হলো কল্পনাটা হলো সেই জাতীয় থাকবে, এমন কল্পনা করবো না যেই কল্পনার কোনো হাত পা পূজা পাওয়া যাবে, তার মানে সেইটাকে তুই পাবে না যেটা সোর্স থাকা যায়। কিন্তু যখন একবার মনের মধ্যে এসেছিল, তখন সেটা মানে একবার কোথা থেকে না কোথাও থেকে নিশ্চয়ই এসছে। মনের মধ্যে আসছে কেন? মনের মধ্যে কোনো স্বপ্নে আসবে না যেটা কোনোদিন তুমি দেখো নাই, কোনোদিন তুমি সেটা হয়ে পড়ো নাই। ওইটা যখন আমার মনে এসছে, সোর্স ওইটাই। তুমি যে জিনিস কোনো দেখো নাই, যে জিনিস কোনোদিন শোনো নাই, সেই জিনিস তুমি কখনো দেখবে না। শোনাটাও তো দেখা কেন? যদি বলে যে একটা লোকের করি যে আটটা মাথা হয়ে গেল, আটটা মাথার দিকে আটটা হাত হয়ে গেল, মাথার ভিতরে মাথা দিয়ে সব হাত ধরে কেন করলো, এই কথা বলে দিলাম। সেভাবে কোনো ভাবও নাই, 3 বছর পরে 4 বছর পরে উঠে সব দেখলাম আটটা মাথা, এইগুলো কোনো চিন্তাও করি নাই, এগুলো করতে গেল। এই সমস্ত বাস্তব ক্ষেত্রে এমন কোনোদিন কোনো কথা, এমন কোনোদিন কোনো জানালে বা বইয়ে বা কারো গল্পে বা কোনো কথা নিজের মধ্যেও যদি চিন্তা করে করা যায়, সেগুলো সব সুখ থেকে যেতে গেলে সেগুলো কোনোদিন করে নিজের মতো প্রকাশ পেতে পারে। সেগুলোর উপর যদি আমি মানে সেগুলোকে যদি আমি লাভ করে দিয়ে নতুন কোনো সেটা তুমি চিন্তা করতে পারো। হয় অনেকজন দেশে কত হাজার 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 স্বপ্ন দেখে শিবাইছে সামনে এসে সারা করে যাদের যার কাছে এসে ঘরে তুই সারের উপর আমার সারের উপর ঢুকে গেলে তোমার সারের উপরে ঢুকে না ওর তোর লয়ে যাবে এটা সেটা আগে তারা আগে সে স্বপ্নে আসছে, স্বপ্নে পড়ে ফিরে আমার তো বিকেলবেলা ঠাকুর এখানে যাওয়ার কথা। ঠাকুর যখন ডেকে বলে কেন চল যায়, আমি ঠাকুরের কাছে কথা দিয়েছি, আমি আমার যাওয়ার কেউ না দিয়ে আমি এগুলো যাবো। আমার যে ঠাকুর বেশি হয়ে গেল সব দেখে, আর বেশি তো কোনো অর্থ নাই। আপনি মহাদেব, আপনি আসছেন 8 ঘন্টা ঠাকুরা দেখছে, আপনি মহাদেব আপনি আসছেন, আপনাকে প্রণাম জানাচ্ছি। কিন্তু আপনি যখন বলবেন কথা দিয়ে কথাটা করতে পারে পাবে করতে বসে, তো যার সাথে কথা দিয়ে তিনি আমার গুরু, তার কাছে কথা খেলাপ করাটা তো আমি পারবো না, আমার মা তাই না? তুই যাবি না, আমার কথা মানবি না, আপনি অমান্য করার কোথাও নাশ করতে আমার নাই, কিন্তু কথা দিয়ে কথা রাখার তার দাম আগে পাওয়া উচিত। এটি আমার গুরু শিক্ষা। তবে আমি তো চলে যাচ্ছি, আপনি যাবেন, আমি বলতে পারি আপনি জান আমার যদি কোনো অপরাধ হয়ে থাকে তাহলে আপনার ক্ষমা করে দেবেন, আমি গুরু বাক্যটা আমার আগে চলে গিয়ে দিতেছি, হ্যাঁ যাবো ডাকছি, শোন ঠিক আছে ওইটাই আসুন গেলেই তো খারাপ। দেখলাম তো তুই কথাটা মনে বললে
গুরু বলছে যে গুরু আদেশই আমার এবার কারণ নয়, যে কোনো ব্যক্তির সাথে কথা দিলে কথা রাখতে বলছে। তাই নাকি? এই তো মনে করছে, তাই নাকি? ভালো খুশি। হ্যাঁ বলি সব হয়েছে। সুন্দর তো এই যে কথাগুলো বললাম, এটি সাইন্টিফিক কথা, যুক্তির বাইরে কোনো কথা নাই। আমার বাইরে যে কথাগুলো আছে সেগুলো যুক্তির ধারা কথা ফেলে দিয়ে তার সব নেই হোক। এই দ্বন্দ্বটা সংশয়টা যদি না থাকতো, মানুষে তো মানে অন্ধের মতো থেকে বেশি দ্বন্দ্বটা মানুষের জীবনে এর সহায়ক হয়, খুব তাদের পক্ষে। এবং এই সংকটের এই নিয়ে ঘোরা পেয়ে গেছিল, আমরা তত্ত্ব হয়েছিল সংগঠন নিয়ে ফলোয়ারদের সাথে বড় বড় শব্দ এই রোজ যুদ্ধে ছাত্র। আমিও এই ধন বুদ্ধিটা সেটা ভালো, রজ্জু না সর্প, যদি সর্প হয়ে থাকে তাহলে মুশকিল। রজ্জু হোক, দড়ি আর সাপের মধ্যে অন্ধকারে কিভাবে চলা উচিত দেখে চমকে যাওয়া উচিত। দূর ওটা দড়ি নিয়ে চলে যায়, দেখা গেল পালা দিয়ে দেখে সাপটা। সুতরাং রজ্জুতে এইটা সম্পর্কে যে বুঝে ব্রহ্মাত্ম যখন মিথ্যা দিয়ে বুঝেতে চাচ্ছিলেন, আমি বললাম না এই ভ্রম থাকাটা ভালো, দ্বন্দ্ব থাকাটা ভালো। আমরাও বলছি তোমার বিবেচনাকে তুমি ঠকাতে পারবে না। তোমার ভিতরে যখন বিবেচনায় উঠছে সাপ না দড়ি, এটা যখন একবার যাচ্ছে তার মানে ওইটা আসলে বিচার করে, ওইটা করে বিবেচনাটাকে আগে স্থান দিবে। সেটা যত মূল্যবান সম্পত্তি হোক, আগে বিবেচনাটাকে আনতে হবে, এটাই আসে। আর মনে করে একটা বাচ্চাকে একটা শিয়ালে ধরছে, তুমি দেখতেছো মাঝখানে একটা সাপ, এমত অবস্থায় তোমার কি করা উচিত? শিয়াল যে তুমি গেলে বাচ্চাটাকে বাঁচতে পারো, এর থেকে দেরি করলে আমার জামাই দিয়ে তোমার একটা সাপ না ধরে তুমি নিয়ে সমস্যায় করেছো, তখন তাকে একটা দিয়া দিয়া যেভাবে হোক ওটাকে ইমিডিয়েট এটাকে অপসারিত করতে হবে, ওটা ধুয়ে হলেও যেতে হবে, বুঝছো? অথবা অ্যাক্সিডেন্ট যখন হচ্ছে তখন হচ্ছে যুদ্ধে হলো, তখন তুমি তোমাকে রক্ষা করার একটা বুদ্ধিটাই সে বললো। ওইটাকে তুমি যখন বুঝতেছো যে যে অবস্থায় ধরছে শিয়ালটাকে থাওয়া দিলে সেটা তোমাকে আর কামড়াবে না, ছেড়ে দিয়ে দৌড় দিবে, ভেতর থাকে তুমি সব। তুমি চেষ্টা করো বাঁচবে কিনা তুমি জানো না, চেষ্টাটা করলে যে হাস করে দিলে শিয়াল ছেড়ে দৌড় দিবে, সেই কথাটা। আর তোমাদের ওরা ফেলে দিত শিয়াল তোমাকে কামড়াইতে সেই তখন তুমি যখন আত্মরক্ষার একটা বুদ্ধি এসে পড়ছো, তোমাকেও চেক করবা, ওকেও চেক করবা, তুমি আরাম দিয়ে যাবো। হ্যাঁ, সেই বুদ্ধি অটোমেটিক এসে পড়ছে, সবটাই এরকম বুদ্ধি এসে পড়ছে। যখনই তোমার সেভ করার বুদ্ধি আসবে, আবার ডেঞ্জারের সামনে, ডেঞ্জারটাকে কেমন বুদ্ধি তোমাকে সেভ করে করতে হবে, তখন তখনকার সময় সেই বুদ্ধিটা বুঝিয়ে যায়। এই হলো বিবেচনা মানুষকে অনেক ঠকেও গেছে আর বেশিরভাগ জিতেও গেছে। তবু বিবেচনাকে প্রাধান্য দিয়ে কাজ করলে জীবনের সুখের পথ খুঁজে পাবে। অনেক কিছু খেতে হতে পারে সম্পূর্ণ, তবু বিবেচনা আর বিশ্লেষণ মানুষকে অনেক দূর পর্যন্ত ঠেলে নিয়ে যায়। যেটা নির্দেশ দাও তুমি, সেটাই তো। হ্যাঁ, যেটা নির্দেশ দেওয়া হবে, এখন একটা নির্দেশ যখন দেওয়া হবে যে তুমি এইভাবে সাথে নদী সাঁতরিয়ে তুমি কোন দিয়ে বেরিয়ে চলে যাবো, তখন বলে আমি নদী সাঁতার দিতে পারবো কি এত দুটিতে মদত হয়েছে বসে। ধরুন আমি যখন বললাম তোমার সাথে যেতে হবে, আমি তোমাদের নিজের আমি লাঞ্চ করি তোমাকে আমি বলেছি, বুঝলো না? সেটা হলো তোমাকে পাঠাচ্ছি। সেক্ষেত্রে ওই জিনিসটা আছে যে পাঁচটা দাঁড়িয়ে আছে, সে যে করতেছে, যে হাত বাড়াইয়ে কাম করে, সে সুতরাং সেই ব্যক্তির কথা মেনে নেওয়া যায়। কিন্তু গুপি যদি বলে আমার সাথে গিয়ে তারপরে এই বইটা পাশা করে, সেটা সে যা যে বলবে সে তোমাকে পরিচয় দিয়েই বলবে। সে যে পারে, সে যে রক্ষা করতে পারে, সে নিজের পরিচয় দিয়েই তোমাকে অর্ডারটা দেবে।